সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা ক্লাস অনুসরণ করছো ও যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্যসূচি বা পাঠ শিরোনাম হলো আলোর প্রতিফলন, দর্পণ ও বিম্ব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমাদের প্রথম আলোচনা হলো আলোর প্রতিফলন। রিফ্লেকশন অফ লাইট আলোচনা করার আগে আমাদের লাইট সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। লাইট বা আলোক হলো যা কোনো দীপ্তিমান বস্তু থেকে উৎপন্ন হয়ে আমাদের চোখে দর্শনের অর্থাৎ দেখার অনুভূতি জন্মায়। এই আলোর উপর নির্ভর করে মাধ্যমকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো স্বচ্ছ মাধ্যম, আরেকটি হলো অস্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম হলো যার মধ্য দিয়ে আলো সরাসরি গমন করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলা হয়, যেমন বায়ু, তারপর কাঁচ, পানি, এগুলো হলো স্বচ্ছ মাধ্যম। আর যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলো সরাসরি গমন করতে পারে না তাদেরকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম, যেমন কাঠ, পাথর, এগুলো হলো অস্বচ্ছ মাধ্যম। আর যার মধ্য দিয়ে আলো অল্প পরিমাণ যেতে পারে বা চলাচল করতে পারে তাকে বলা হয় ঈষদচ্ছ মাধ্যম, যেমন হলো আমাদের ঘষা কাচ। ঘষা কাচের মধ্য দিয়ে অল্প পরিমাণ আলোকরশ্মি গমন করতে পারে। এখন আমরা আলোর প্রতিফলন সম্পর্কে আলোচনা করছি। আলো বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে কিছু পরিমাণ আলো ফিরে আসে দুই মাধ্যমের বিবর্তন থেকে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আমরা দেখাচ্ছি এটি একটি অস্বচ্ছ মাধ্যম। এর মধ্যে আলোর প্রতিফলন ঘটতে পারে, একে এর জন্য প্রতিফলক পৃষ্ঠও বলা হয়। এও আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের ও বিন্দু দেশে আপতিত হয়। এটি ও বিন্দু থেকে ও বি পথে প্রতিফলিত হয়। আর এদিকে একটা লম্বা আঁকা হলো। এখানে এও হলো আপতিত রশ্মি, ওবি হলো প্রতিফলিত রশ্মি, ওএন হলো অবিলম্ব, আর ও হলো আপতন বিন্দু। আর আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। চিত্রে প্রতিফলক পৃষ্ঠ ও হলো আপতন বিন্দু।
এ হলো আপতিত রশ্মি, ওবি হলো প্রতিফলিত রশ্মি, ওএন হলো অবিলম্ব, কোণ এ ও এন ইকুয়ালস টু আই ইকুয়ালস টু আপতন কোণ। আপতন কোণ হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই ইনসিডেন্স থেকে আই কথাটা আসছে। কোণ এন ও বি ইকুয়ালস টু আর হলো প্রতিফলন কোণ। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই রিফ্লেকশন থেকে আর কথাটা আসছে। তাই আলোর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো নিয়মিত প্রতিফলন, আরেকটা হলো অনিয়মিত। নিয়মিত প্রতিফলন হলো কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং আপতিত আলোকরশ্মি সমান্তরালে আপতিত হচ্ছে, এই আলোকরশ্মিগুলো প্রতিফলনের পর পুনরায় সমান্তরালে যদি আপতিত হয় তবে এই ধরনের প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। এখানে আপতিত রশ্মিগুলো সমান্তরালভাবে আসছে এবং প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে চলে গেছে। আর অনিয়মিত প্রতিফলন হলো যে প্রতিফলক পৃষ্ঠটা যদি এরকম অমসৃণ হয়, অসমতল হয়, এখানে যদি আলোর প্রতিফলন ঘটে, এখন দেখা যাচ্ছে যে এই আলোকরশ্মি এইভাবে চলে গেছে, এইটা এইভাবে চলে গেছে, আর এটা এইভাবে চলে গেছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে প্রতিফলিত হয়েছে। এই ধরনের প্রতিফলন হলো অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলনও বলা হয়। পৃষ্ঠ অমসৃণ হলে এই ধরনের ঘটনা দেখা যায়। এখন আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে। এক নম্বর হলো আপতিত রশ্মি আপতনবিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। সংক্ষেপে আমি লিখতে পারি এও ও এন ও বি একই সমতলে অবস্থান করে। দুই নম্বরে
আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান, অর্থাৎ I ইকুয়ালস টু আর। যদি আলোকরশ্মি থার্টি ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে এটি পুনরায় 30 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়। সর্বদা এই নিয়ম আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা আরেকটি চিত্রে দেখাইতে পারি একটি আলোকরশ্মি দেখা যাচ্ছে যে এভাবে একটা তলে এসে বাধা পেল। এখন যদি বলা হয় প্রতিফলন কোণের মান কত, অনেকেই কিন্তু 30 ডিগ্রি বলবে, আসলে কিন্তু সেটি 30 ডিগ্রি নয়। এখন চিত্রটা সম্পন্ন করলেই তোমরা বুঝতে পারবা। আমাদের শর্ত ছিল আপতিত রশ্মি অবিলম্বর সাথে যে কোণ উৎপন্ন করে। এখন এটা কিন্তু আপতন কোণ নয়, কারণ আপতন কোণ হলো এটি। তাহলে এখানে যেহেতু অবিলম্ব 90 ডিগ্রি কোণে আছে, তাহলে 90 ডিগ্রি থেকে 30 বাদ দিলে এদিকে আমাদের আপতিত রশ্মিটা হলো 60 ডিগ্রি। তো স্বাভাবিক নিয়মে আপতিত রশ্মি যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে অবশ্যই প্রতিফলিত রশ্মিও 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিফলন কোণের মানও 60 ডিগ্রি হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমাদের আলোচনার দ্বিতীয় অংশ দর্পণ নিয়ে আমরা আলোচনা করব। দর্পণের অন্য একটি প্রতিশব্দ হলো আয়না, যা ইংরেজিতে মিরর নামে পরিচিত। দর্পণ হলো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বা আয়না বলা হয়। এই দর্পণ আমরা চিনি না এরকম লোকের সংখ্যা প্রকৃতপক্ষে বিরল, কারণ আমরা প্রতিদিন ড্রেস আপ করার সময় অথবা আমাদের সাজসজ্জাকে দেখার জন্য সাজসজ্জা ঠিক আছে কিনা আমরা প্রতিদিন যার সামনে যাই তা হলো দর্পণ বা আয়না। যেমন ড্রেসিং টেবিলের সামনে যাই বা ছোটোখাটো আয়নার সামনেও আমরা যেয়ে থাকি। এখন আমি একটি আয়না দেখাচ্ছি। এখানে একটি আয়নাকে দেখাইলাম। এই আয়না আমাদের অতি পরিচিত। এই আয়নাকে আমরা চিনি না, খুব কমই দেখা যায়। এই আয়না আমরা সর্বদা ব্যবহার করে থাকি। আয়নার ব্যবহার প্রাচীন কাল থেকে আমাদের সমাজে চলে আসছে। আয়নার সামনে আমাদের না গেলে আমাদের মন ভালো লাগে না, এজন্য ছোট বড় সকল শ্রেণীর মানুষই আয়নার সামনে যায়। আয়নার বিভিন্ন ব্যবহার রয়েছে। আমরা কিভাবে আয়না তৈরি করা হয় আমরা এখন আলোচনা করব। কাঁচ বা প্লাস্টিক এর উপর যদি প্রলেপ লাগানো হয় অর্থাৎ সিলভারিং করা হয়, তখন সেটি দর্পণ বা আয়নায় পরিণত হয়। কারণ তোমরা হয়তোবা দেখতে পাবে যে তোমাদের ঘরে যে আয়না রয়েছে, প্রাচীন বা পুরাতন যে আয়না বা ভঙ্গুর যে আয়না রয়েছে, তার পিছনের পৃষ্ঠ যদি তোমরা দেখতে পাও, দেখবা পিছনের পৃষ্ঠে প্রলেপ লাগানো আছে। প্রলেপের কালার হয় পেস্ট কালার হতে পারে, মরিচা কালার হতে পারে, তারপর সিলভার কালার হতে পারে, অনেক ধরনের কালার হতে পারে। এই কালার দেওয়ার পর এটি তখন
দর্পণ হিসাবে পরিগণিত হয়। আর যদি কালারটা উঠে যায় তখন সেটি আবার সাধারণ কাচের মতো আচরণ করে। এভাবে আমরা কাঁচ, প্লাস্টিক দিয়ে দর্পণ তৈরি করতে পারি। তাছাড়া দর্পণ আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, যেমন আমাদের যে মোবাইল সেট আমরা ব্যবহার করি, মোবাইল যখন অফ থাকে তখন এর স্ক্রিনটাতে দেখবে তোমার ছবি তুমি দেখতে পাবে, তখন এটা একটা মসৃণ তল হিসেবে পিছনে একটা প্রলেপের মতো কাজ করে। তাছাড়া যে কোনো স্থির পানির উপরও আমরা দর্পণের প্রতিচ্ছবি দেখতে পাই। যেমন স্থির পানিতে, যেমন পুকুরের পাশে তুমি দাঁড়িয়ে আছো, দেখবা পুকুরের যে পাড়ের উপর যে গাছপালা রয়েছে বা কোনো দালান কোঠা থাকলে তার কিন্তু তুমি ছবি দেখতে পাইবা এই পানির পৃষ্ঠের উপর, তখন এটি দর্পণের ন্যায় আচরণ করে। এখন আমরা বিভিন্ন দর্পণ সম্পর্কে আলোচনা করব। দর্পণ সাধারণত দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ, প্লেন মিরর, আর একটা হলো গোলীয় দর্পণ। স্ফেরিক্যাল মিরর। সমতল দর্পণ হলো যে কোনো দর্পণের পৃষ্ঠ যদি কোনো সমতল হয় বা সমতল পৃষ্ঠ দিয়ে যদি কোনো দর্পণ তৈরি করা হয় এবং তাতে নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে বলা হয় সমতল দর্পণ। আর কোনো গোলকের থেকে অংশবিশেষ কেটে যদি কোনো দর্পণ তৈরি করা হয় তখন তাকে বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কোনো গোলকের অংশবিশেষ থেকে তৈরি করা হয়। এখানে কোনো গোলকের থেকে কেটে এই দর্পণ তৈরি করা হয়েছে। গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অবতল দর্পণ, আর একটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণকে বলা হয় কনভেক্স মিরর, আর অবতল দর্পণকে বলা হয় কনকেভ মিরর। এখন কোন দর্পণটা কীভাবে তৈরি করা, আমরা প্রথমে বলেছি কোনো সমতল পৃষ্ঠের উপর যদি সিলভারিং করা হয় অপর পৃষ্ঠে তখন সেটি হয় সমতল দর্পণ, আর গোলকের থেকে নেওয়া হয় গোলীয় দর্পণ। কোনো গোলকের ভিতরের পৃষ্ঠ যদি মসৃণ থাকে আর বাইরের পৃষ্ঠ যদি অমসৃণ থাকে, এই যে দাগগুলো এগুলো অমসৃণ পৃষ্ঠ বোঝানো হয়েছে। অমসৃণ পৃষ্ঠ থাকে অর্থাৎ পাড়া লাগানো হয় বা সিলভারিং করা হয়, তখন সেই দর্পণকে বলা হয় অবতল দর্পণ। আর যে দর্পণের ভিতরের পৃষ্ঠ অমসৃণ অর্থাৎ সিলভারিং করা এবং বাইরের পৃষ্ঠ মসৃণ, তাকে বলা হয় উত্তল দর্পণ। এখন এই দর্পণের তৈরি করা হয়েছে আমাদের সুবিধার জন্য, বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়। যেমন সমতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয় যে আমাদের চেহারা দেখার জন্য আমরা সমতল দর্পণ ব্যবহার করি। তাছাড়া সরল পেরিস্কোপে এই দর্পণ ব্যবহৃত হয়। সরল পেরিস্কোপের মাধ্যমে আমরা কি করি, আমরা দর্শকের ভিড় এড়িয়ে খেলা দেখতে পারি। যেমন খেলাতে আমরা দর্শকের এত ভিড় আমরা খেলা দেখতে পাচ্ছি না, যদি আমরা সরল পেরিস্কোপ ব্যবহার করি তখন যত ভিড়ই থাকুক না কেন আমরা খেলাকে স্পষ্টভাবে সুন্দরভাবে দেখতে পাবো। তাছাড়া ডুবুজাহাজ বা সাবমেরিনও সরল পেরিস্কোপ ব্যবহৃত হয়। ডুবুজাহাজ হলো যে পানির নিচে দিয়ে জাহাজ চলে এবং শত্রুদের হাত থেকে বাঁচার জন্য, যখন শত্রু চলে যায় তখন আবার উপর দিয়ে চলতে থাকে। এই জাহাজও সরল পেরিস্কোপ ব্যবহৃত হয়, যাতে সমতল দর্পণ রয়েছে। তারপর গোলীয় দর্পণ মধ্যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি? অবতল দর্পণ আমরা ব্যবহার করি টর্চ লাইট এবং সার্চ লাইটে। টর্চ লাইটের কাজ হলো আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করা। যেমন আমরা কোনো কিছুকে খুঁজে বের করতে হলে আমরা টর্চ লাইট ব্যবহার করি, কেন? আলোক রশ্মি কেন্দ্রীভূত হয়। আর
সার্চ লাইট হলো স্টিমারে ব্যবহৃত হয় এবং রেলগাড়িতেও ব্যবহৃত হয় হেডলাইট হিসেবে, কারণ রেলগাড়ি হঠাৎ করে থামাইতে পারে না রাতে চলার সময়, সেই জন্য এই লাইটের মাধ্যমে অনেক দূর পর্যন্ত সে তার সামনে দেখতে পায়, তখন সে তার গতি সীমা নিয়ন্ত্রণ করতে পারে। তদ্রূপ স্টিমার এবং লঞ্চ যখন রাত্রে চলতে থাকে অন্ধকারে, তখন এই সার্চ লাইটের মাধ্যমে যে দূরে কোথাও নৌকা, লঞ্চ বা স্টিমার আছে কিনা, শত্রুর কোনো লঞ্চ আছে কিনা, এই জন্য এগুলো দেখার জন্য সার্চ লাইট ব্যবহার করা হয়। তখন বিম্বকে বা কোনো কিছুকে স্পষ্টভাবে দেখা যায়। তাহলে আমাদের অবতল দর্পণের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। এখন উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণেরও অনেক ব্যবহার রয়েছে। যেমন যে গাড়ির যে ভিউ মিরর, যে ড্রাইভারের ডান পাশে ছোটো কাজ থাকে, যেগুলোকে অনেক সময় লুকিং গ্লাস হিসেবে অনেকেই চিনে বা পরিচিত, তখন ড্রাইভার পিছনের যানবাহনকে দেখার জন্য সে পিছনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে পারবে না, তাহলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য এমন ব্যবস্থা করা হয়, এমন দর্পণের ব্যবস্থা করা হয়েছে যে লক্ষ্যবস্তুর চেয়ে বিম্ব বা বস্তুকে অনেক ছোটো দেখাবে। একটা বিরাট বড় বাস পিছন থেকে আর সামনের দিকে আসতেছে, তখন দেখা যাবে যে বাসটাকে অনেক ছোটো করে দেখা যায়। ড্রাইভার এটার অবস্থা দেখে তার গাড়িকে ওইভাবে সেট করে নেয় এবং নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। তাছাড়া গাড়ির যে হেডলাইটগুলো থাকে সামনে রাত্রেবেলা যে লাইট জ্বালানো হয়, এগুলো তো দেখা যাচ্ছে যে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ কাজ হলো আলোক রশ্মিকে ছড়িয়ে দেওয়া। যখন রাত্রেবেলা গাড়ি চলতে থাকে, তখন রাস্তায় কোনো কাটা আছে কিনা, কোনো রাস্তায় কোনো বিপদ আছে কিনা, যে আলোক রশ্মিকে যদি ভালোভাবে ছড়িয়ে না দিতে পারে তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। সেই কারণে এই ক্ষেত্রে আমাদের উত্তল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া উত্তল দর্পণের আরও অনেক ধরনের ব্যবহার আছে। আমরা আর কত ব্যবহার বলবো, ব্যবহার শেষ নেই, অনেক ব্যবহার রয়েছে। উত্তল দর্পণে অনেক ব্যবহার রয়েছে। এখন আমাদের যে দর্পণের কতিপয় বিষয় সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। গোলীয় দর্পণের কতিপয় বিষয়, যেমন আমরা বলছিলাম গোলীয় দর্পণ তৈরি করা হয় কোনো গোলকের অংশবিশেষ থেকে। গোলকটা কাচের হতে পারে অথবা প্লাস্টিকেরও হতে পারে। এখন গোলীয় দর্পণটা যে গোলকের অংশবিশেষ, ধরি আমরা যে এই গোলকের এতটুকু অংশ নিয়ে আমরা একটা দর্পণ তৈরি করব, অথবা এতটুকু অংশ নিয়ে আমরা একটা দর্পণ তৈরি করব। এই দর্পণের যে যদি আমরা বাইরের দিকে সিলভারিং করি সেটি হবে অবতল দর্পণ, আর যদি ভিতরের দিকে আমরা সিলভারিং করি সেটি হবে উত্তল দর্পণ। এখন গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর দর্পণের মধ্যবিন্দু, কোনো দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। তাহলে এই ক্ষেত্রে পি হলো মেরু। এটা উত্তলের ক্ষেত্রে হতে পারে, অবতলের ক্ষেত্রেও হতে পারে। সি হলো বক্রতার কেন্দ্র আর পি হলো মেরু। এখন বক্রতার কেন্দ্র এবং মেরুর যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের প্রধান অক্ষ হলো গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র ও মেরুর মধ্য দিয়ে যদি কোনো রেখা কল্পনা করা হয়, সেই রেখাকে বলা হয় প্রধান অক্ষ।
এখন প্রধান অক্ষের সমান্তরাল এই যে প্রধান অক্ষ যদি এটি অবতল দর্পণ হয়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, এই যে সমান্তরাল আলোক রশ্মি আসতেছে দর্পণে পড়তেছে, পড়ার পর এটি প্রতিফলনের পর প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয়, এই আলোক রশ্মিটা এইভাবে এসে এইভাবে প্রতিফলিত হয়েছে, এটা এইভাবে এসে এভাবে প্রতিফলিত হয়েছে, এটা এভাবে এসে এভাবে প্রতিফলিত হয়েছে, তাহলে রশ্মিগুলো এদিকে মিলিত হয়েছে, এজন্য এই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। এই বিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। অর্থাৎ প্রধান ফোকাস হলো বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি কোনো বিন্দু সর্বদা হয়ে থাকে। এক্ষেত্রে এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক। এখানে আমরা দেখাইতে পারি এ হলো বক্রতার কেন্দ্র মেরু, এখানে আলোক রশ্মি এই পৃষ্ঠে আসবে সমান্তরালভাবে, আসার পর এভাবে এসে এদিকে চলে যাবে, এটা এইভাবে এসে এভাবে চলে যাবে, আর এটা এভাবে আসার পর এইভাবে চলে যাবে। মনে হয় যেন সবগুলো আলোক রশ্মি এফ বিন্দু থেকে আসতেছে। এখানে এফ হলো প্রধান ফোকাস, একইভাবে এই পিএফও প্রধান ফোকাস। এখানে আলোক রশ্মি কিন্তু প্রকৃত মিলন ঘটে নাই, ডট লাইনের সাহায্যে মিলিত হয়েছে, অর্থাৎ মিলিত হচ্ছে বলে মনে হয়। সেই কারণে এই পিএফটা হবে ঋণাত্মক, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়ে থাকে। এখন আমাদের যে গোলীয় দর্পণের যে কতিপয় বিষয় আমরা আলোচনা করেছি, যে মেরু কি, বক্রতার কেন্দ্র কি, বক্রতার ব্যাসার্ধ কি, তারপর ফোকাস দূরত্ব কি, প্রধান ফোকাস কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ প্রধান ফোকাসের সংজ্ঞাটা যদি আমরা আরেকটু আলোচনা করি, তাহলে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয় বা যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। অনুবন্ধী ফোকাস হলো প্রধান অক্ষের উপরস্থ এমন দুইটি বিন্দু যার একটিতে লক্ষ্যবস্তু রাখলে অন্যটিতে বিম্ব সৃষ্টি হয়, তা হলো অনুবন্ধী ফোকাস। কনজুগেট ফোকাস, অর্থাৎ এই একটা দর্পণ নিলাম আমরা, এই যে প্রধান অক্ষ, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস। এখন আমরা দেখা যাবে যে এমন দুইটা বিন্দু যদি আমরা নির্ধারণ করি যাতে একটাতে লক্ষ্যবস্তু রাখলে অন্যটাতে বিম্ব সৃষ্টি হয়, এদিকে লক্ষ্যবস্তু রাখলে এদিকে বিম্ব সৃষ্টি হইব, অথবা এদিকে লক্ষ্যবস্তু রাখলে এদিকে বিম্ব সৃষ্টি হইব, তখন যদি এরকম ঘটনা ঘটে তখন এই দুইটা বিন্দুকে বলা হবে অনুবন্ধী ফোকাস। এখন আমাদের শেষ ধাপের আলোচনা, তা হলো বিম্ব। বিম্বের অপর নাম হলো প্রতিবিম্ব। ইংরেজিতে বলা হয় ইমেজ। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে। এখানে আমরা কয়েকটি চিত্রের মাধ্যমে বিম্বকে উপস্থাপন করছি। বিম্ব সাধারণত দুই প্রকার, একটা হলো বাস্তব বিম্ব আর একটা হলো অবাস্তব বিম্ব।
বাস্তব বা সৎ বিম্ব, রিয়েল ইমেজ, এটা হলো অবাস্তব বা অসৎ বিম্ব, ভার্চুয়াল ইমেজ। যেমন আমরা যে বিভিন্ন দর্পণের ক্ষেত্রে আমরা বিম্ব এখন দেখাবো। বাস্তব বিম্ব হলো আলোকরশ্মির সরাসরি মিলনের ফলে ঘটে থাকে, আর অবাস্তব বিম্ব হলো আলোকরশ্মির সরাসরি মিলন ঘটে না, মিলিত হচ্ছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে ঘটে না। আমরা প্রথমে সমতল দর্পণের ক্ষেত্রে দেখাই। অবজেক্ট, আলোকরশ্মি এইভাবে আসছে, এসে মনে হয় যেন এই বিন্দুটা থেকে যাচ্ছে। আবার আরেকটা আলোকরশ্মি যদি আমরা এভাবে দেখাই, সেই আলোকরশ্মিটাও প্রতিফলনের পর এইভাবে চলে আসছে, তাহলে মনে হয় যেন দুটো রশ্মি আই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। এখানে আই হলো বিম্ব, আর এই বিম্ব যেহেতু অবস্থিত হচ্ছে বলে মনে হয়, সরাসরি মিলন ঘটে নাই, সেহেতু এটি হলো অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। তারপর আমরা দেখাচ্ছি অবতল দর্পণের ক্ষেত্রে। ও হলো লক্ষ্যবস্তু, ও থেকে আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয়। এটি এভাবে প্রতিফলিত হয়, ও থেকে অন্য একটি রশ্মি দর্পণের অন্য একটি বিন্দুতে আপতিত হয়, এটি পুনরায় এভাবে প্রতিফলিত হয়। আমরা বিন্দুর দুইটা নাম দিতে পারি, এটাকে এ দিতে পারি, এটাকে বি দিতে পারি, কিন্তু এরা মিলিত হয়েছে অন্য একটা বিন্দুতে, সরাসরি মিলিত হয়েছে। এখানে দুইটা আলোকরশ্মি, এই যে ও এ রশ্মিটা এ প্রাইম পথে চলে গেছে, আর ও বি রশ্মিটা বি প্রাইম পথে চলে গেছে, এবং তারা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে, সেজন্য এটি হলো সৎ বিম্ব। তারপর আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। ও হলো লক্ষ্যবস্তু, ও থেকে একটি আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয়, ও থেকে অন্য একটি রশ্মি দর্পণের অন্য বিন্দুতে আপতিত হয়। একে নাম দিলাম এ, একে নাম দিলাম আমরা বি। তো ওই রশ্মিটি এ প্রাইম পথে চলে যায়, মনে হয় যেন আই বিন্দু থেকে আসছে। অন্য একটি রশ্মি ও বি, এটি বি প্রাইম পথে চলে যায়, মনে হচ্ছে যেন আই বিন্দু থেকে আসছে। সে কারণে এখানে আই হলো অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। আমাদের আজকের আলোচ্য সূচি যা ছিল আমরা আলোচনা করেছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ ধরে তোমরা ধৈর্য ধরে আমার ক্লাস অনুসরণ করেছো, এবং যারা ধৈর্য ধরে আমার ক্লাস পর্যবেক্ষণ করেছেন তাদেরকে পুনরায়
আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে ধন্যবাদ জানাচ্ছি।